13 আগস্ট 1972 রাত 11টা। পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলের গার্ডরা প্রতিদিনের মতোই প্রত্যেকটা সেলে বন্দীদের খাবার দিচ্ছিল। কিন্তু তারা যখন সেল নাম্বার 4-এর সামনে আসে তারা হতবাক হয়ে যায়, কারণ সেলের ভেতরে থাকা 3 জন বন্দী সেল থেকে গায়েব হয়ে গিয়েছিল। আর তারা যখন সেই বন্দীদের খোঁজ শুরু করে তারা দেখতে পায় ওই সেলের দেওয়ালে একটা বড় গর্ত রয়েছে। গার্ডদের আর বোঝার বাকি ছিল না যে এই 3 জন বন্দী এখান থেকেই পালিয়ে গেছে। আর বলে দেই, এই 3 জন বন্দী ছিলেন ভারতীয় এয়ারফোর্সের পাইলট। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতীয় এয়ারফোর্সের পাইলটরা কেন পাকিস্তানের জেলে বন্দী ছিল, আর তারা কিভাবে গার্ডের চোখে ধুলো দিয়ে পাকিস্তানের সবথেকে সুরক্ষিত জেল থেকে পালিয়ে গিয়েছিল, আর শেষ পর্যন্ত তারা কি দেশে ফিরতে পেরেছিল? তো নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সঙ্গে, আর আপনি দেখছেন মিঠুন বলছি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ভারতীয় এয়ারফোর্সের 3 জন পাইলট ঠিক কিভাবে পাকিস্তানের জেল থেকে পালিয়ে গিয়েছিলেন। এই স্টোরিটা ভীষণ ইন্টারেস্টিং, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। 3রা ডিসেম্বর 1971 পাকিস্তান একের পর এক ভারতের এয়ারফিল্ডে অ্যাটাক করে, ফলে 2 দেশের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধে ইন্ডিয়ান আর্মি ও নেভি পাকিস্তান আর্মিকে কার্যত ধ্বংস করে দিয়েছিল। কিন্তু পাকিস্তানি এয়ারফোর্স তখনও ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে লড়াই করছিল। তারা মেইনলি কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় হেভি বম্বিং করছিল। আর এক্ষেত্রে তাদের অ্যাডভান্টেজ ছিল পাকিস্তানের লাহোরে থাকা জাফরওয়াল টাওয়ার। এই টাওয়ারের মাধ্যমে একদিকে যেমন পাকিস্তান তাদের এয়ারফোর্সকে সঠিক ডিরেকশন দিচ্ছিল, তেমনি যখনই কোনো ইন্ডিয়ান এয়ারক্রাফট পাকিস্তানে ঢুকছিল তার সমস্ত কোঅর্ডিনেট পাকিস্তান পেয়ে যাচ্ছিল। যুদ্ধে জিততে গেলে ইন্ডিয়ান আর্মিকে যে কোনো উপায়ে এই টাওয়ারটাকে ডিস্ট্রয় করতে হতো। আর এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের অন্যতম পাওয়ারফুল বাহিনী 26th স্কোয়াড্রনকে। 10 ডিসেম্বর 1971 পাঞ্জাবের আদমপুর এয়ারবেস থেকে 26th স্কোয়াড্রনের 6টা ফাইটার জেট জাফরওয়াল টাওয়ারকে ধ্বংস করার জন্য টেক অফ করে। এদের মধ্যে একটা ফাইটার জেটকে ওড়াচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট দিলীপ পারুলকার, যিনি তার সুখোই SU-7 নিয়ে এই মিশনে অংশ নিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই দিলীপের ফাইটার জেট পাকিস্তানের এলাকায় ঢুকে পড়ে আর টার্গেট লক করে নেয়। কিন্তু সেই ওয়াচ টাওয়ারে অ্যাটাক করার আগেই একটা পাকিস্তানি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল তার প্লেনে হিট করে। মুহূর্তের মধ্যেই তার প্লেনে আগুন ধরে যায়, আর এবার সেটা কন্ট্রোল ছাড়াই নিচের দিকে নামতে শুরু করে। দিলীপ সাথে সাথে নিজেকে বাঁচানোর জন্য তার সিট ইজেক্ট করে নেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি যেখানে ল্যান্ড করেছিলেন সেটা ছিল পাকিস্তানের একটা গ্রাম। এই সময় একজন ইন্ডিয়ান জওয়ানকে নামতে দেখে গ্রামের লোকজন সেদিকে ছুটে আসে। তারা রীতিমতো দিলীপকে ধরে মারধর শুরু করে, তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলে, তার হাত ঘড়ি, সিগারেট, লাইটার সহ সমস্ত জিনিসপত্র তারা চুরি করে নেয়। গ্রামবাসীদের মারে দিলীপ প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আর এরই মধ্যে পাকিস্তান আর্মি সেখানে পৌঁছে যায়। তারা আহত অবস্থায় দিলীপকে রেস্কিউ করে, কারণ তারা দিলীপের কাছ থেকে ইন্ডিয়ান আর্মির ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে চাইছিল। দিলীপের যখন জ্ঞান ফেরে তখন তিনি বুঝতে পারেন তিনি পাকিস্তানি আর্মির হাতে বন্দী হয়েছেন। আর তার সামনে তখন একজন পাকিস্তানি কমান্ডার বসেছিল। সে দিলীপের দিকে একটা খাতা আর পেন এগিয়ে দেয়, আর তাকে অর্ডার দেয় পাঞ্জাবের আদমপুর এয়ারফিল্ডের ছবি আঁকতে এবং কোথায় কি আছে সেগুলোকে পয়েন্ট আউট করতে। কিন্তু ভারতীয় আর্মির এই বীর অফিসার ধরা পড়ার পরেও নিজের দেশের সঙ্গে গদ্দারি করেননি। উল্টে তিনি শত্রুদের বোকা বানানোর জন্য কাগজে মুম্বাইয়ের সান্তাক্রুজ এয়ারপোর্টের একটা ম্যাপের ছবি এঁকে দিয়েছিলেন। পাকিস্তানি কমান্ডাররা যখন বুঝতে পারে দিলীপ তাদের বোকা বানিয়েছেন, তখন তারা দিলীপকে আবারও মারধর করে এবং তাকে সারা রাত ঘরের এক কোণায় দাঁড়িয়ে থাকতে বলে। সেই সঙ্গে ওখানে গার্ডকে হুকুম দেয়, যদি এই বন্দী একবারও বসার চেষ্টা করে তাহলে সাথে সাথে তাকে শ্যুট করে দিও। এই কঠিন শাস্তির পরেও দিলীপ হার মানেননি। তিনি তার শরীরে ক্ষত থাকা সত্ত্বেও সারা রাত ওইভাবে দাঁড়িয়েছিলেন। একটা সময় তার হাঁটুতে অসহ্য যন্ত্রণা করছিল। পরের দিনও পাকিস্তানি আর্মি নানাভাবে তার কাছ থেকে ইন্ডিয়ান এয়ারফিল্ডের ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছিল। প্রথমে তারা বিভিন্নভাবে তাকে প্রলোভন দেখায়,
কিন্তু এর পরেও যখন কাজ হচ্ছিল না, তার উপরে আবারও তারা অকথ্য অত্যাচার শুরু করে। জেলে ঠিকমতো তাকে খেতে বা ঘুমাতে দেওয়া হতো না। এমনকি একজন পাক সেনা অফিসার তাকে ক্রমাগত মেন্টালি হ্যারাসমেন্ট করছিল। আর এরই কয়েকদিনের মধ্যেই তাকে লাহোর থেকে রাওয়ালপিন্ডির জেলে ট্রান্সফার করে দেওয়া হয়। আর এই রাওয়ালপিন্ডি ছিল পাকিস্তানের সবথেকে সুরক্ষিত জেল। এই জেলে ইন্ডিয়ান এয়ারফোর্সের মোট 12 জন পাইলটকে রাখা হয়েছিল, যারা 1971 সালের যুদ্ধের সময় কোনো না কোনোভাবে পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়েছিল। এখানে দিলীপের সঙ্গে স্কোয়াড্রন লিডার D.S. জাফা, ফ্লাইট লেফটেন্যান্ট মালবিন্দর সিং গ্রেওয়ালের মতো বেশ কয়েকজন সহকর্মীর আলাপ হয়েছিল। আর তাদের উপরেও এর আগে পাকিস্তানি বাহিনী নানা রকম অত্যাচার করেছিল। যেমন গ্রেওয়াল একজন চা প্রেমী ছিল, মানে বলতে পারেন তার চায়ের নেশা ছিল। এই কারণে পাকিস্তানি অফিসাররা তাকে ইন্টারোগেট করার সময় চায়ের অফার দিত, কিন্তু তিনি হ্যাঁ বলার পরেও তাকে চা দেওয়া হতো না। উল্টে পাকিস্তানি অফিসাররা তার সামনে বসেই চা খেত। এইরকম অনেক ধরনের মানসিক অত্যাচার তাদের উপর করা হতো। আর দিন দিন এই অত্যাচারগুলো দেখে দিলীপ পারুলকরের মনে এই জেল থেকে পালানোর আইডিয়া আসে। তবে পাকিস্তানি আর্মিদের মধ্যে সবাই যে খারাপ ছিল তা কিন্তু নয়। রাওয়ালপিন্ডি জেলের ইনচার্জ ওসমান হামিদ সবসময় ইন্ডিয়ান পাইলটদের সম্মান দিতেন। এর একটা প্রধান কারণ হলো এরা কোনো ক্রিমিনাল নয়, বরং যুদ্ধবন্দী ছিল এবং তাদেরকে আলাদা ট্রিটমেন্ট দেওয়া হতো। তবে ওসমান হামিদের এই আচরণের জন্য জেলের অন্যান্য গার্ডরা তাকে অপছন্দ করত, কিন্তু হামিদ সেসবে পাত্তা দিতেন না। এই যুদ্ধবন্দীদের একঘেয়েমি কাটানোর জন্য তিনি প্রত্যেককে ভারতীয় গানের ক্যাসেট প্লেয়ার এবং অ্যাটলাস ম্যাপ দিয়েছিলেন। আর বলে দেই, এই ম্যাপের সাহায্যেই পাইলটরা পরবর্তীকালে এই জেল থেকে পালিয়ে গিয়েছিল। আর সেই প্ল্যানের ব্যাপারে আমি একটু পরেই আপনাদেরকে বলব। সে সময় যে পাইলটরা এই কারাগারে বন্দী ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন খ্রিস্টান ছিল। 1971 সালের 25শে ডিসেম্বর হামিদ এই খ্রিস্টানদের সম্মানে চা ও কেক পার্টির আয়োজন করেন। আর এই পার্টিতে দিলীপ প্রথমবার জানতে পারেন ভারত 1971-এর যুদ্ধে জিতে গেছে এবং ঢাকায় ভারতীয় আর্মি ও মুক্তিবাহিনীর সামনে 93,000 পাকিস্তানি সেনা স্যারেন্ডার করেছে। আর এই খবরটা শোনার সাথে সাথেই ইন্ডিয়ান পাইলটরা খুশিতে ফেটে পড়ে। এই সময় তারা যুদ্ধে শহীদ ইন্ডিয়ান আর্মিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতাও পালন করেছিল। এবার যেহেতু প্রায় 93,000 পাকিস্তানি আর্মি ভারতের কাছে স্যারেন্ডার করেছিল, তাই এই পাইলটদের মনে আশা ছিল যে খুব তাড়াতাড়ি ভারত সরকার পাকিস্তানে থাকা ভারতীয় সেনাদের ফেরত নেবে। কিন্তু দিলীপ পারুলকর তাদের সঙ্গে একমত হতে পারছিলেন না। তিনি জানতেন যদিও বা ভারত এই যুদ্ধে জিতে গেছে, কিন্তু এই দুই দেশের মধ্যে ওয়ার প্রিজনার এক্সচেঞ্জ করতে এখনো বহু সময় লাগবে। আর এতদিন দিলীপ এই জেলে বন্দী হিসাবে থাকতে চাইছিলেন না। তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই জীবন থেকে মুক্তি পেতে চাইছিলেন। আর এই সময় তিনি ঠিক করেন তিনি এই রাওয়ালপিন্ডির জেল থেকে পালিয়ে যাবেন। প্রথম দিকে তিনি যখন বাকি পাইলটদের কাছে এই প্রপোজালটা দেন, তখন সবাই এটাকে রিজেক্ট করে দেয়, কারণ তখনও সবাই ইন্ডিয়ান গভর্নমেন্টের উপর ভরসা রেখেছিল। কিন্তু এর পরেও বেশ কয়েকদিন, এমনকি প্রায় কয়েক মাস কেটে গেলেও যুদ্ধবন্দীদের ফেরানোর ব্যাপারে দুই দেশের মধ্যে সম্মতি হচ্ছিল না। এই সময় দিলীপ আবারও বাকি পাইলটদের জেল থেকে পালানোর কথা বলেন। আর এবার তিনি তার সাথে 2 জন এয়ারফোর্স অফিসারের সাপোর্ট পেয়েছিলেন। আর এরা ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মালবিন্দর সিং গ্রেওয়াল এবং ফ্লাইং অফিসার হরিশ সিংজি। আর এরপরেই এই 3 জন জেল পালানোর প্ল্যানিং করতে শুরু করেন। রাওয়ালপিন্ডি জেলের মতো হাই সিকিউরিটি এরিয়া থেকে পালিয়ে যাওয়া মোটেই সহজ কাজ ছিল না। যে সেলগুলোতে বন্দীদের রাখা হয়েছিল তার দেওয়ালগুলো প্রায় 18 ইঞ্চি মোটা ছিল। বন্দীদের জন্য এখানে 3 ফ্রেঞ্চ প্যারামিটার বা ত্রিস্তরীয় সিকিউরিটি ব্যবস্থা রাখা হয়েছিল। এর মধ্যে প্রথম ধাপে প্রত্যেক বন্দির সেলের সামনে পাহারার ব্যবস্থা করা হয়েছিল। দ্বিতীয় ধাপে সেল থেকে কিছুটা দূরে নির্দিষ্ট জায়গায় পাকিস্তানি আর্মি পাহারা দিত। আর এদের কাজ ছিল প্রতিদিন জেলের বন্দীদের জন্য কি কি জিনিসপত্র যাচ্ছে, কারা তাদের সঙ্গে দেখা করতে আসছে সেটা পরীক্ষা করা। আর এর পরের যে ফেজটা ছিল সেখানে সবথেকে বেশি সিকিউরিটি মোতায়েন করা হয়েছিল। এরা জেল কম্পাউন্ডের মধ্যে প্রত্যেকটি ব্লক এবং রাস্তার মোড়ে পাহারা দিত। এছাড়াও এখানে বেশ কিছু ওয়াচ টাওয়ার ছিল, যার সাহায্যে পাকিস্তানি আর্মি সব সময় জেল কম্পাউন্ডের উপর নজর রাখত। রাওয়ালপিন্ডির এই জেলের চারিদিকে উঁচু উঁচু পাঁচিল ছিল,
যার মাথায় কাঁটাতারের ফেন্সিং করা হয়েছিল। আর এই ফেন্সিংয়ের কিছুটা নিচে পাঁচিলের গায়ে চক দিয়ে মার্কিং করা ছিল। আর কেউ যদি এই মার্কিং পার করত তাহলে সাথে সাথে ওয়ার্নিং ছাড়াই তার উপর শ্যুট করা হতো। বলতে পারেন এই জেল থেকে পালানো মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসাররাও কম বুদ্ধিমান ছিলেন না। তারা লক্ষ্য করেন জেলে থাকাকালীন বন্দীদের শৌচকর্মের জন্য একটা নির্দিষ্ট সময় বাথরুমে যেতে হয়। এই সময় পাকিস্তান আর্মির একজন জওয়ান প্রত্যেক বন্দীকে জেলের বাথরুম পর্যন্ত পৌঁছে দিত আর তাকে আবার নিয়ে আসত। দিলীপ প্রথমে একটা প্ল্যানিং করেন যে এই জওয়ানকে তিনি হস্টেজ বানিয়ে এই জেল থেকে পালিয়ে যাবেন। কিন্তু এই কাজে প্রচণ্ড রিস্ক ছিল, কারণ একজন গার্ডকে বন্দী বানিয়ে এত বড় জেল থেকে পালিয়ে যাওয়া কার্যত অসম্ভব ছিল। এরপর এই তিনজন পাইলট হরিশ, মালবিন্দর এবং দিলীপ তাদের কাছে থাকা সেই অ্যাটলাস ম্যাপ, যেটা জেলের ইনচার্জ ওসমান হামিদ দিয়েছিলেন, সেই ম্যাপটাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করেন। তারা দেখতে পান জেলের বাইরের রাস্তা দিয়ে কিছুটা গেলেই গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে পৌঁছানো যায়, যার একদিকে রয়েছে ভারতের সীমান্তবর্তী শহর লাহোর আর অন্যদিকে আফগানিস্তানের সীমান্তবর্তী শহর পেশোয়ার। যুদ্ধের পর থেকেই পাকিস্তান তাদের বর্ডারে হাই অ্যালার্ট জারি করে রেখেছিল, ফলে এই জেল থেকে পালিয়ে ভারতীয় সীমানায় যাওয়া তাদের পক্ষে অসম্ভব ছিল। ফলে তিনজন পাইলট পাকিস্তানের বর্ডার পেরিয়ে পেশোয়ার যাওয়ার প্ল্যানিং করে। আর পেশোয়ার গিয়ে তারা যোগাযোগ করবে ভারতীয় অ্যাম্বাসির সাথে, আর সেখান থেকেই তারা ফিরে আসতে পারবে ভারতে। তাদের গন্তব্য ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে যেতে হলে আগে প্রয়োজন ছিল পাকিস্তানের এই হাই সিকিউরিটি জেল থেকে বেরোনো। বাথরুমে যাওয়ার সময় তিনজন পাইলট খেয়াল করেছিলেন যে বিল্ডিংয়ের ঠিক বাইরেই একটা রাস্তা আছে, যেটা চলে গেছে জেলের পাশেই আরেকটি বিল্ডিংয়ে। আর ওই বিল্ডিংটা ছিল পাকিস্তান এয়ারফোর্সের ডেটা সেন্টার। আর এই রাস্তার ধারেই ছিল জেলের উঁচু পাঁচিল। এবার প্ল্যান মাফিক এই তিনজন পাইলট ঠিক করেন তারা এমন কোনো সেলে শিফট হবেন যেটা কম্পাউন্ডের একেবারে ধারে রয়েছে আর যেখানে সিকিউরিটি তুলনামূলক কম থাকে। আর এর জন্য তারা বেছে নেন সেল নাম্বার 4কে। দিলীপ পারুলকরের সঙ্গে এর আগে থেকেই এই জেলের কিছু গার্ডদের আলাপ ছিল। তিনি তাদের কনভিন্স করিয়ে হরিশ ও মালবিন্দরকে নিয়ে 4 নম্বর সেলে চলে আসেন। তবে এই সেলে এই তিনজন ছাড়াও আরও একজন ইন্ডিয়ান পাইলট বন্দী ছিলেন, আর তার নাম ছিল বিদ্যাধর শঙ্কর ছাটি বা VS ছাটি। ছাটি যদিও এই জেল থেকে পালানোর চেষ্টা করেননি, কিন্তু তিনি সমস্ত রকমভাবে এই তিনজনকে সাহায্য করেছিলেন। এই সেলে শিফট হওয়ার পরেই তারা শুরু করেন এই জেলের দেওয়ালে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। কিন্তু জেলের গার্ডদের চোখে ফাঁকি দিয়ে সুড়ঙ্গ তৈরি করা মোটেই সহজ কাজ ছিল না। আর সুড়ঙ্গ তৈরি করার জন্য তাদের দরকার ছিল যন্ত্রপাতি, আর এর জন্য তারা তাদের কমন সেন্সকে কাজে লাগান। তারা প্রথমে ইচ্ছে করে নিজেদের চুল দাড়ি অনেকটা বাড়িয়ে ফেলেন, আর এরপর জেলের ইনচার্জ ওসমান হামিদের কাছ থেকে তারা চুল দাড়ি কাটার জন্য একটা কাঁচি নিয়েছিল। আর এরই সাথে আরও একটা জিনিস তারা জোগাড় করেছিল। সে সময় জেলে একটি বাচ্চা ছেলে মাঝে মাঝেই এই যুদ্ধবন্দীদের চা ও কোল্ড ড্রিঙ্কস দিতে আসত। আর সেই কোল্ড ড্রিঙ্কসের ছিপি খোলার জন্য সে ব্যবহার করত পুরনো গাড়ির একটি ইঞ্জিন ভাল্ব। আর এবার তারা সেই বাচ্চাটিকে ভুলিয়ে তার কাছ থেকে সেই ইঞ্জিনের ভাল্বটি নিয়ে নেয়। সে সময় জেনেভা কনভেনশন অনুযায়ী ইউনাইটেড নেশনসের সংস্থা রেড ক্রস সোসাইটি পাকিস্তানে থাকা সমস্ত ইন্ডিয়ান ওয়ার প্রিজনারদের মেডিসিন ও উইন্টার ক্লোথসের মতো বিভিন্ন ত্রাণ সামগ্রী দিত। সেই সঙ্গে তারা প্রত্যেক প্রিজনারকে মাসে 57 টাকা করে ভাতা দিত। দিলীপ, বিদ্যাধর, মালবিন্দর ও হরিশ বেশ কয়েক মাস ধরে এই টাকা জমিয়ে রেখেছিলেন। আর এপ্রিলের শেষ সপ্তাহে তারা প্রথমবার কাঁচি আর সেই ভাল্বের সাহায্যে জেলের দেওয়ালে গর্ত খোঁড়ার কাজ শুরু করেন। এই 4 জন পাইলট প্রতিদিন রাত 12টা থেকে 1টা পর্যন্ত তাদের শোয়ার খাটের তলায় ঢুকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ করতেন। এই সময় 4 জনের মধ্যে যে কোনো একজন কাজ করতেন, আর বাকি 3 জন চাদর টেনে সেলের মধ্যে ঘুমের ভান করে পড়ে থাকত, যাতে গার্ডরা কোনো রকম সন্দেহ না করে। এছাড়াও তারা তাদের কাছে থাকা রেডিওর ভলিউম রাতের বেলায় বাড়িয়ে দিত, যাতে জেলে সুড়ঙ্গ কাটার শব্দ গার্ডরা শুনতে না পায়। প্রতিদিনই খোদাই করার সময় তারা একটু একটু করে দেওয়ালের ইটের গাঁথনি থেকে সুরকি ও মশলা বার করে আনতেন, আর এরপর তারা সেই মশলাগুলোকে রেড ক্রসে দেওয়া ত্রাণ বাক্সে রেখে দিত। কিন্তু এই কাজ করার সময় তারা একটি বাধার সম্মুখীন হয়, আর সেটা হলো তাদের সেলে থাকা বাল্ব,
জেলের নিয়ম অনুযায়ী বন্দিরা ঘুমিয়ে পড়লেও সারা রাত সেলের বাল্ব জ্বালিয়ে রাখতে হতো, ফলে পাইলটরা ঠিকভাবে সুড়ঙ্গ খোঁড়ার কাজ করতে পারছিল না। আর এই কারণে একদিন দিনের বেলায় মালবিন্দর আর দিলীপ সেই বাল্বের ফিউজ কেটে দেন। আর সে সময় যদি একবার কোনো বাল্ব খারাপ হয়ে যেত তাহলে সেটাকে পাল্টাতে বেশ কিছুদিন সময় লেগে যেত। আর এই জিনিসটার ফায়দা তুলেই 4 ইন্ডিয়ান পাইলট রাতের অন্ধকারে নিঃশব্দে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চালিয়ে যেতে থাকেন। কিন্তু এই সুড়ঙ্গ তৈরির সময় একদিন তারা প্রায় ধরা পড়ে গিয়েছিলেন। সেদিন মালবিন্দর গর্তের নিচে সুড়ঙ্গ কাটছিলেন, আর দিলীপ, হরিশ ও বিদ্যাধর ঘুমানোর ভান করে শুয়েছিলেন। ঠিক সেই সময় জেলের একজন গার্ড তাদের সেলে উকি মারে। ভেতরে অন্ধকার থাকা সত্ত্বেও সে দেখতে পায় যে সেলে 4 জনের মধ্যে একজন সেখানে নেই। সে সাথে সাথে দৌড়ে সেই প্রিজনের ইনচার্জ ওসমান হামিদকে এই বিষয় জানায়। এরই মধ্যে বাকিদের ইশারা শুনে মালবিন্দর তাড়াতাড়ি গর্ত থেকে বেরিয়ে এসে খাটে শুয়ে পড়ে। হামিদ যখন জেলের গার্ডকে নিয়ে এসে 4 নম্বর সেলে তল্লাশি করতে আসেন, তখন তিনি দেখতে পান সেখানে 4 জনই ঘুমিয়ে আছেন। আর এতে তিনি উল্টে সেই গার্ডের উপরই চটে যান। এইভাবে প্রায় কয়েক মাসের মধ্যেই বাইরের কম্পাউন্ড পর্যন্ত তারা একটা বড় সুড়ঙ্গ তৈরি করে ফেলেছিলেন। এবার বাকি ছিল শুধুমাত্র একটা ব্লাস্টার। 3 পাইলট ঠিক করেছিলেন যেদিন তারা এখান থেকে পালাবেন তারা সেদিন এই প্লাস্টারটিকে ভেঙে ফেলবেন। এমনকি জেল থেকে বেরোনোর পর তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য এই 3 পাইলট একটি কম্পাস তৈরি করেছিলেন। আর এর জন্য তারা কি ব্যবহার করেছিল জানেন? তাদের জামা কাপড় সেলাই করার জন্য যে সুচ দেওয়া হয়েছিল সেই সুচগুলোকে তারা রেডিওর ব্যাটারির সাহায্যে চুম্বকে পরিণত করেছিলেন, আর সেই সুচকেই তারা কম্পাস হিসাবে ব্যবহার করেন। আর এরই মধ্যে জেল থেকে পালিয়ে যাওয়ার পর যে কয়েকদিন তারা জার্নি করবেন সেই সময়ের জন্য কিছু খাবারও তারা মজুদ করেন। এছাড়া দিলীপ পারুলকরের ফ্যামিলি রেড ক্রস সোসাইটির সাহায্যে দিলীপের জন্য 3টি জামা ও 2 জোড়া প্যান্টের পিস পাঠিয়েছিল। আর দিলীপ রাওয়ালপিন্ডির জেলের একজন দর্জিকে ডেকে তাকে দিয়ে সেই কাপড়গুলো দিয়ে 3 জোড়া পাঠান স্যুট তৈরি করেছিলেন। আর এবার ফাইনালি তারা জেল থেকে পালানোর একটা দিন ঠিক করেন। আর এই দিনটা ছিল পাকিস্তানের স্বাধীনতার দিন, অর্থাৎ 14ই আগস্ট। কারণ এই দিন প্রিজনের সিকিউরিটির একটা বড় অংশ ব্যস্ত থাকত, ফলে তারা খুব সহজেই সেখান থেকে পালিয়ে যেতে পারত। কিন্তু জেল থেকে পালানোর ঠিক একদিন আগেই, মানে 13ই আগস্ট 1972, এদিন রাতে হঠাৎই রাওয়ালপিন্ডিতে প্রচণ্ড ঝড় শুরু হয়। সেই সময় হাওয়ার দাপট এতটাই বেশি ছিল যে কম্পাউন্ডে থাকা সিকিউরিটি গার্ডরা বিপদ এড়াতে কম্পাউন্ড বিল্ডিংয়ের ভিতর ঢুকে পড়েন। আর 3 জন পাইলট এতে বুঝতে পারেন জেল থেকে পালানোর সবথেকে বেস্ট দিন আজই। আর সেই রাতেই অন্ধকারে দিলীপ, মালবিন্দর ও হরিশ সিংজি বিদ্যাধর ছাটির কাছ থেকে বিদায় নিয়ে সুড়ঙ্গে ঢুকে পড়েন। সেই সময় তাদের সঙ্গে ছিল কম্পাস, হামিদের দেওয়া অ্যাটলাস ম্যাপ আর কিছু শুকনো খাবার। সুড়ঙ্গের ভেতর কিছু দূর হামাগুড়ি দিয়ে যাবার পরেই দিলীপ দেওয়ালের বাইরের দিকে থাকা প্লাস্টার ভেঙে ফেলেন। কিন্তু বিপদ তখনও পুরোপুরি কাটেনি, কারণ দিলীপরা যেদিক থেকে বেরোনোর চেষ্টা করছিলেন ঠিক তার উল্টো দিকেই একজন গার্ড পাহারা দিচ্ছিল। আর দিলীপরা যদি তখনই বেরোতো তাহলে তারা সরাসরি ধরা পড়ে যেত। তবে ঠিক সেই সময় ওখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, আর সেই গার্ডও তার জায়গা ছেড়ে এয়ারফোর্সের বিল্ডিংয়ের দিকে চলে যায়। অন্যদিকে ঝড়ের কারণে সেই সময় জেলের ওয়াচ টাওয়ারগুলো পুরোপুরি ফাঁকা ছিল। আর সেই সুযোগে 3 জন পাইলট সুড়ঙ্গ থেকে বেরিয়ে জেল করিডোরের রাস্তায় চলে আসেন, যার এক পাশে ছিল জেলের উঁচু পাঁচিল। দিলীপ সঙ্গে সঙ্গে তার কাছে থাকা একটি কাপড়ের দড়ি পাঁচিলের উপর ফেলে দেন এবং সেটা ফেন্সিংয়ে আটকে যায়। এরপর একে একে দিলীপ, মালবিন্দর এবং হরিশ সিং সেই উঁচু পাঁচিল টপকে বাইরে লাফ দেন। আর এভাবেই 9 মাস বন্দি থাকার পর এই 3 জন জেলের বাইরে আসতে পেরেছিলেন। বদ্ধ জীবন থেকে মুক্তি পাওয়ার পর তাদের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করছিল। আর এখন তাদের কাছে একটাই লক্ষ্য ছিল, যে করেই হোক তাদের মাতৃভূমি ভারতে ফেরত আসা। প্রবল বৃষ্টির মধ্যেই 3 পাইলট গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে হাঁটতে শুরু করেন। কিছুক্ষণ পর তারা রাস্তার ধারে একটি বাসকে দাঁড়িয়ে থাকতে দেখেন। আর এবার তারা সেই বাসে উঠে পড়ে। এই বাসটা পেশোয়ারের দিকেই যাচ্ছিল। কিছুক্ষণ বাদেই কন্ডাক্টর তাদের কাছে উর্দু ভাষায় টিকিটের ভাড়া চায়, কিন্তু এই 3 জনের কেউই উর্দু ভাষা ভালোভাবে জানত না, আর এজন্য তারা চুপ করে বসেছিল। এরপর কন্ডাক্টর যখন তাদের কাছে ভাঙা ভাঙা ইংরেজিতে ভাড়া চায় তখন তারা টাকা দেয়, যে টাকা এতদিন ধরে তারা জেলে বসে জমিয়েছিল। কিন্তু এতে বাসের অন্যান্য যাত্রীরা
তাদের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিল। পরের দিন সকাল 7টা নাগাদ বাস পেশোয়ার পৌঁছায়। এখানে পৌঁছাবার পর 3 জন পাইলট ঠিক করে তাদের মধ্যে 2 জন খ্রিস্টান ছদ্মবেশ নেবে। সেই মতো দিলীপ পারুলকর তার নাম বদলে ফিলিপ পিটার নাম রেখেছিল। মালবিন্দর তার নাম রাখে আলী আমির এবং হরিশ নিজেকে পরিচয় দেয় জন ডো নামে। এরপরে 3 জন প্রথমে এখান থেকে টানা রিকশায় করে জামরুদ পৌঁছায়। তাদের আসল ডেস্টিনেশন ছিল আফগানিস্তান পাকিস্তান সীমান্তের তোখরাম বর্ডার। অন্যদিকে ততক্ষণে রাওয়ালপিন্ডি জেলে হইচই শুরু হয়ে গিয়েছিল। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও 3 জন ইন্ডিয়ান পাইলট যেভাবে পাকিস্তান আর্মিদের বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, এটা পাকিস্তানের জন্য ভীষণই লজ্জাজনক ছিল। শাস্তি থেকে বাঁচার জন্য জেলের গার্ডরা ঠিক করে যে তারা 4 নম্বর সেলে থাকা বাকি একজন যুদ্ধবন্দী বিদ্যাধর ছাটিকে মেরে ফেলবে। আর এরপর তারা সিনিয়র অফিসারদের পুরো বিষয়টাকে এমনভাবে প্রেজেন্ট করবে যে জেলের বন্দীরা যখন পালিয়ে যাচ্ছিল তখন একজনকে তারা গুলি করে মেরে ফেলেছে। কিন্তু এরই মধ্যে দিলীপদের সাথে এমন একটা ঘটনা ঘটে যা এই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছিল। জামরুদ থেকে 3 জন ইন্ডিয়ান পাইলট বাসে করে সকাল 9টার সময় লেন্ডি কোটাল নামে একটি গ্রামে পৌঁছায়। এই গ্রাম থেকে তোখরাম বর্ডারের দূরত্ব ছিল মাত্র 5 কিলোমিটার। একবার যদি দিলীপরা সেখান থেকে কোনোভাবে আফগানিস্তানে ঢুকে পড়তে পারে তাহলে তারা পুরোপুরি পাকিস্তানি আর্মির নাগালের বাইরে চলে যাবে। কিন্তু সমস্যা হলো এই 3 জনের কেউই তোখরাম যাওয়ার পথ জানতেন না। এই সময় হরিশ লক্ষ্য করেন এই তোখরাম বর্ডারের কাছেই রয়েছে লেন্ডিখানা নামে একটি রেল স্টেশন। 3 পাইলট ঠিক করেন যে তারা এই রেল স্টেশন হয়ে তাদের গন্তব্যে পৌঁছাবেন। আর সেই মতো তারা লেন্ডিকোটাল গ্রামে ঢোকার পর সেখানকার লোকজনের কাছে লেন্ডিখানা রেল স্টেশন যাওয়ার পথ জিজ্ঞাসা করে। কিন্তু দুর্ভাগ্যবশত গ্রামের কেউই এই নামে কোনো স্টেশনের হদিশ দিতে পারছিল না। আসলে ইন্ডিয়ান পাইলটরা যে ম্যাপ ব্যবহার করছিল সেটা অনেক পুরনো ছিল। আর এই 3 জন জানতই না যে লেন্ডিখানা রেল স্টেশন ব্রিটিশ আমলেই 1932 সালে বন্ধ হয়ে গিয়েছিল। আর তাদের এই একটা ভুলের কারণে শেষ পর্যন্ত তাদের আফগানিস্তান পালানোর প্ল্যান ফেইল হয়ে যায়। ওই 3 জন পাইলট যখন গ্রামবাসীদের কাছে লেন্ডিখানা রেল স্টেশনের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল তখন একজন এগিয়ে এসে তাদের জিজ্ঞাসা করে, তোমরা কারা, তোমরা কোথায় যাচ্ছ? আর এর কোনো প্রপার উত্তর ওই 3 জন দিতে পারছিলেন না। আর তখনই এই 3 জনকে কাছেই থাকা একটি থানায় ধরে নিয়ে যাওয়া হয়। এই সময় দিলীপ এবং হরিশ বোঝানোর চেষ্টা করছিল তারা পাকিস্তানি এয়ারফোর্সের পাইলট আর তারা এখানে ঘুরতে এসেছে। কিন্তু এই 3 জনের চেহারা, তাদের হাবভাব, এই সব কিছু দেখে পুলিশের সন্দেহ বাড়তে থাকে। আর এখানেই এই 3 জন পাইলটকে আবারও অ্যারেস্ট করা হয়। এরই মধ্যে রাওয়ালপিন্ডি জেল থেকে যে 3 জন বন্দী পালিয়ে গেছে সেই খবরটাও গোটা পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়েছিল। ফলে 2-2 4 করতে আর বেশি সময় লাগেনি। পুলিশ অফিসাররা বুঝতে পারে এই 3 জন সেই বন্দী যারা রাওয়ালপিন্ডি জেল থেকে পালিয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে পাকিস্তানি আর্মি চলে আসে আর তাদেরকে আবারও তারা ধরে নিয়ে যায়। জেল থেকে পালিয়ে যাওয়ার অপরাধে দিলীপ, হরিশ ও মালবিন্দরকে জেল কর্তৃপক্ষ 30 দিনের সলিটারি কনফাইনমেন্টের শাস্তি দিয়েছিল। অন্য কোনো পরিস্থিতি হলে হয়তো এই 3 জনকে তারা গুলি করে হত্যা করত। কিন্তু যেহেতু পাকিস্তানের একটা হিউজ সেনাবাহিনী ভারতের কাছে বন্দী ছিল, তাই তারা এই 3 জনের উপর তেমন কোনো অত্যাচার করতে পারেনি। তবে পাকিস্তান আর্মি এই বন্দীদের আর রাওয়ালপিন্ডিতে রাখার ঝুঁকি নেয়নি। কিছুদিনের মধ্যেই সেই 3 জন পাইলট সহ মোট 12 জন যুদ্ধবন্দীকে তারা ফয়সালাবাদের প্রিজনার অফ ওয়ার ক্যাম্পে নিয়ে আসে, যেখানে তাদের মতো আরও 500 জন ভারতীয় যুদ্ধবন্দী সেখানে বন্দী ছিলেন। এদিকে প্রিজনার অফ ওয়ার এক্সচেঞ্জ নিয়েও 2 দেশের মধ্যে একটা সমঝোতা হয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর উদ্যোগে 12 ডিসেম্বর 1972 ভারতীয় সৈন্যদের পাকিস্তান আর্মি মুক্ত করে দেয়। আর এই 3 জন এয়ারফোর্সের পাইলট যে সাহসিকতা দেখিয়েছিলেন তার কথাও সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। এই যুদ্ধবন্দীদের যখন পাঞ্জাবের ওয়াঘা বর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছিল তখন প্রচুর মানুষ দিলীপ, হরিশ এবং মালবিন্দরকে অভিনন্দন জানিয়েছিলেন। সেদিন পাকিস্তানের জেল থেকে পালিয়ে ওই 3 জন হয়তো ভারতে চলে আসতে পারেননি, কিন্তু এই ঘটনা আমাদেরকে শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে থাকলেও বাঁচার জন্য শেষ চেষ্টাও করা উচিত। দিলীপরা সেদিন দেখিয়ে দিয়েছিলেন মনে সাহস
আর দেশের প্রতি ভালোবাসা থাকলে যে কোনো বিপদকে তুচ্ছ করে জীবনে এগিয়ে যাওয়া যায়। আর এই দেশপ্রেম আছে বলেই আজও ইন্ডিয়ান আর্মি রাজস্থানের গরম কিংবা সিয়াচেনের ঠান্ডা ওয়েদার সামলে আজও দাঁড়িয়ে আছে দেশের সুরক্ষায়। আর তাদের জন্যই আজ ভারতের প্রায় 150 কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিন। আর এরকমই অসাধারণ এবং ইন্টারেস্টিং কাহিনী জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সঙ্গে।